এই দুই শক্তিশালী বাহিনীর মাঝখানে কাঁটাতারের বেড়ার পাশে মাটিতে বসে কাঁপছিলেন কয়েকজন অসহায় নারী, শিশু এবং বৃদ্ধ। মাঝরাতে ভারত বাংলাদেশের সীমান্তে জিরো পয়েন্টে দুই দেশের সশস্ত্র বাহিনী একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। আসলে ঘটনাটি ঘটেছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। রাত তখন 2:30টা। চারপাশে ঘন কুয়াশায় ঢাকা। ভারতের বিএসএফ জওয়ানরা লাঠি এবং বন্দুকের মুখে প্রায় 25 জন বাংলাভাষী মানুষকে তাড়িয়ে নিয়ে আসে একদম সীমান্তের জিরো লাইনে। এদের মধ্যে 6 মাসের একটি শিশুও ছিল। বিএসএফ এর প্ল্যান ছিল খুবই সিম্পল। রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি এর চোখ ফাঁকি দিয়ে এদের জোর করে বর্ডার পার করে দেওয়া। কিন্তু ঠিক তখনই ঘটে এক নাটকীয় মোড়। বিজিবির টহল দল দূর থেকেই ফ্ল্যাশলাইটের আলো আর মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে চলে আসে। তারা স্পটেই বিএসএফ এর পুশ ইন অপারেশন হাতে নাতে ধরে ফেলে। এরপর মাঝরাতে বর্ডারের দুই পক্ষের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তা খুবই ভয়ানক। বাংলাদেশের বিজিবি কমান্ডার বলছেন, হোল্ড অন, আপনারা এই মানুষগুলো আমাদের লাইনের দিকে কেন ঠেলছেন? স্টপ রাইট দেয়ার। একদিকে বিএসএফ অফিসার অ্যান্সার দিচ্ছেন, আরে ভাই, এরা তো আপনাদেরই লোক, ঐবদ্ধভাবে ভারতে ঢুকেছিল। আমরা শুধু এদের নিজেদের দেশে ফেরত পাঠাচ্ছি। আপনাদের বর্ডার খুলে এদের ভিতরে নিন। বিজিবি কমান্ডার, আপনারা বলছেন এরা বাংলাদেশি, এদের ন্যাশনালিটি প্রুফ কোথায়? আপনাদের কাছে কি কোনো অফিসিয়াল ডিপোর্টেশন লেটার আছে? কোনো আইনি কাগজপত্র ছাড়া এভাবে মাঝরাতে চোরের মতো বর্ডার পার করতে দেওয়া হবে না। অন্যদিকে বিএসএফ অফিসার উত্তেজিত হয়ে বন্দুক উঁচিয়ে বলছেন, আমাদের কাছে কোনো কাগজের দরকার নেই, আমরা এই বর্ডার দিয়েই পুশ করব। আপনারা পিছনে হটুন, নইলে পরিস্থিতি খারাপ করে ফেলবো। অন্যদিকে বিজিবি কমান্ডার বন্দুক তাক করে গর্জে উঠে বলছেন, এক পাও সামনে বাড়াবেন না। আন্তর্জাতিক আইন অনুযায়ী ফ্ল্যাগ মিটিং ছাড়া কোনো মানুষকে বর্ডার ক্রস করানো যাবে না। যদি 1 ইঞ্চিও সামনে আসেন, বিজিবি তার সার্বভৌমত্ব রক্ষায় গুলি চালাতে বাধ্য হবে। বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন বিএসএফ এবং বিজিবি মাঝরাতে বর্ডারে এভাবে মুখোমুখি সংঘর্ষের অবস্থানে চলে যায়? এর পেছনে লুকিয়ে আসে ভারতের পুশ ইনের এক ভয়ঙ্কর এবং লোমহর্ষক বাস্তব ঘটনা। আমরা এক এক করে সবকিছু জানবো। প্রথমে আমরা জানবো দ্য ভোট ব্যাংক পলিটিক্স। 2 নম্বরে জানবো এনআরসি কি বা ডিটেনশন ক্যাম্পের ফাঁদ কেমন হয়। 3 নম্বরে জানবো জুলাই আন্দোলন বা 5ই আগস্ট এবং নতুন ভূ রাজনৈতিক চাপ। দ্য ভোট ব্যাংক পলিটিক্স কি? বন্ধুরা, এই পুরো সমস্যার 1 নম্বর এবং সবচেয়ে বড় কারণ হলো অভ্যন্তরীণ রাজনীতি বা ইন্টারনাল পলিটিক্স। ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলোতে নির্বাচন জেতার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা হলো পোলারাইজেশন বা মেরুকরণ করা। ক্ষমতাসীন দল বিজেপি বছরের পর বছর ধরে একটি ন্যারেটিভ তৈরি করেছে যে লাখ লাখ অবৈধ বাংলাদেশি মুসলিম ভারতে ঢুকে পড়ছে এবং হিন্দুদের চাকরি ও জমি কেড়ে নিচ্ছে। এখন নির্বাচনে দেওয়া এই প্রতিশ্রুতির তো একটা লোক দেখানোর রেজাল্ট লাগবেই, তাই না? ব্যাস, শুরু হয়ে যায় বাংলাভাষী মুসলমানদের টার্গেট করা। ভোটারদের দেখানোর জন্য বিএসএফ এর ওপর চাপ তৈরি করা হয় যেন তারা সীমান্ত দিয়ে মানুষকে ওপারে ঠেলে দেয়, যাতে সরকার বলতে পারে, দেখুন আমরা অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছি। এবার আসি 2 নম্বর কারণে, দ্য এনআরসি ক্রাইসিস। এনআরসি এর ফুল মিনিং হচ্ছে দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এর মানে হচ্ছে ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি, মূলত অবৈধ অভিবাসী চিহ্নিত করার একটি প্রক্রিয়া। আসামে যখন বিতর্কিত এনআরসি করা হলো, তখন প্রায় 19 লাখ মানুষের নাম নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়ে যায়। এদের মধ্যে বহু মানুষ আছেন যাদের পূর্বপুরুষরা শত বছর ধরে ভারতে বসবাস করছেন বা করছিলেন, কিন্তু কাগজপত্রের সামান্য ভুলের কারণে তারা রাতারাতি রাষ্ট্রহীন বা স্টেটলেস হয়ে যান। পশ্চিমবঙ্গ এখন একই ধরনের আইনি ক্র্যাকডাউন চলছে। এই লাখ লাখ মানুষকে ভারত রাখবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। ডিটেনশন ক্যাম্পে কতদিন খাওয়াবে? এই ভারত সরকারের জন্য সবচেয়ে সহজ এবং সস্তা সমাধান হলো এদের কোনোভাবে বর্ডার পার করে বাংলাদেশে পুশ ইন করে দেওয়া, যাতে ভারতের ওপর থেকে এই বিশাল জনসংখ্যার দায়ে চিরতরে মুক্তি পায়। এবার জানবো জুলাই আন্দোলন বা 5ই আগস্ট এবং নতুন ভূ রাজনৈতিক চাপ। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, এর পেছনে রয়েছে একটা বড় ভূ রাজনৈতিক খেলা। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা এবং দিল্লির সম্পর্কে একটা চরম শীতলতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এই ক্ষমতার পরিবর্তনের পর হঠাৎ করে ভারত পুশ ইন করার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করেন এটি আসলে বাংলাদেশের নতুন সরকারের উপর এক ধরনের ভূরাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করার একটি নোংরা কৌশল। এখন 3 নম্বর পয়েন্টে আসা যাক। এখন সবচেয়ে বড় ধাক্কা দেওয়ার মতো তথ্যটি হলো হিউম্যান রাইট ওয়াচ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে দেখা গেছে, ভারত যাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে তাদের অনেকের কাছেই ভারতের বৈধ আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড রয়েছে, অর্থাৎ তারা ভারতেরই বৈধ নাগরিক, কিন্তু শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা এবং মুসলিম হওয়ার কারণে তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন।
এখন প্রশ্ন হলো, একজন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেন সবার সাথে এমনটা হচ্ছে? এর পেছনে মূলত তিনটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ব্যাখ্যা রয়েছে। ভাষাভিত্তিক বর্ণবাদ। ভারতের সীমান্ত এলাকায় একটি বিপজ্জনক মানসিকতা তৈরি করা হয়েছে। যদি কেউ বাংলা কথায় বলে এবং মুসলিম হয়, তবে সে নিশ্চিতভাবেই বাংলাদেশী। এই বর্ণবাদী মানসিকতার কারণে স্থানীয় প্রশাসন আসল নথিপত্র যাচাই করার পরও তাদেরকে সেখানে রাখার প্রয়োজন মনে করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদেরকে বেআইনিভাবে কেন সেখানে পুশ ইন করা হয়? কেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয় না? আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশকে আনুষ্ঠানিকভাবে কাউকে ফেরত পাঠাতে হলে ডিপোর্টেশন প্রমাণ দিতে হয় যে ওই ব্যক্তি বিদেশী। কিন্তু ভারতের কাছে এই সাধারণ মানুষদের বাংলাদেশী প্রমাণ করার কোনো আইনি নথি থাকে না। তাই ভারত সরকার কোনো অফিসিয়াল রেকর্ড না রেখে সম্পূর্ণ বেআইনিভাবে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে দেওয়ার নীতি ব্যবহার করে, যাতে পরবর্তীতে তারা আন্তর্জাতিক আদালতে বলতে পারে, আমরা তো কাউকেই পাঠাইনি, তারা নিজেরাই বর্ডার ক্রস করেছে।